আমার বুলেটটা বের হয়ে গেছে। আমি ভাবছি বুলেটটা ভিতরে আছে বিধেই এত ব্যথা হচ্ছে, কিন্তু বুলেটটা বের হয়ে গেছে সেটা আমি জানতাম না। হাড় ভাঙার ব্যথাটাই মেবি ছিল এতটুকু। যত সময়টা ছিল আমাকে ওইখানে 2 ঘন্টারও ওয়েট করতে হয়, কারণ আমার সামনে এত স্টুডেন্ট ছিল সিরিয়াল ওয়ারি, এক একজনকে একটা ওটিতে আগে একজন নিত, সেইখানে আমি দেখলাম ভিতরে যখন আমাকে ওটিতে ঢুকানো হয় 7 জন, ওইখানে একসাথে একটা ওটি রুমে 7 জনকে ঢুকানো হয়েছে, সবগুলো স্টুডেন্ট গুলিবিদ্ধ। আর 18-19 তারিখ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই গুলিবিদ্ধ হয় বেশি। ওইখানে ওরা আমাকে যখন অপারেশন করার সময় ওরা খুব দ্রুত সময়ের মধ্যে করার জন্য অনেক পেইনফুল একটা অপারেশন হয়, কারণ ওই রকম আমাকে কোনো ইনজেকশন দিয়ে অবশ করে নেবে ওই রকম কোনো কিছু করে। আমার সেন্স যেটা আছে সেটাই ছিল। এই সেন্স থাকা অবস্থায় আমার হাঁটুর নিচে যে হাড়টা আছে ওই হাড়টা ছিদ্র করার জন্য যে আপনার ড্রিল মেশিন ইউজ করে, এই ছাদ কিংবা অন্য কোনো কিছু ছিদ্র করার জন্য যে ড্রিল মেশিন আছে, সেই ড্রিল মেশিনটা আমার হাড়ের ভিতর দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের করে, কারণ ওটা আমারটা টানা দিয়ে রাখবে যাতে দুইটা হাড় যাতে জোড়া না লাগে পরবর্তী অপারেশনের জন্য। আমার সেন্স থাকা অবস্থায় কিন্তু আমার হাড়টা ছিদ্র করা হয়। আমি তাদের কাছে বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছিলাম, আপনাদের পায়ে ধরে বলছি প্লিজ আমাকে অবশ করেন না, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু 2-3 জন ডাক্তার ছিল, ওরা আমার বুকের উপর চাপ দিয়ে ধরে বলে চুপ করে থাক, কথা বলবে না। ওটা বলে আমাকে ওরা ড্রিল মেশিনটা আমার হাড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে ওই দিক দিয়ে হাড়টা টানা দিয়ে রাখে। ওদেরকে আমরা দোষ দিব না, কারণ ওইখানে ওরা কয়জনকে বাঁচাবে, কারণ শত শত স্টুডেন্ট গুলিবিদ্ধ, সবাই বলতেছে আমাকে আগে নাও, আমাকে আগে নাও, আমি আর পারতেছি না। আমি নিজেও তখন বলতে পারতেছি না যে আমাকে আগে নাও, আমাকে আগে নাও, কারণ আমার পাশে দেখতেছি সবাই স্টুডেন্ট, সবাই গুলিবিদ্ধ, সবার এত পরিমাণ ব্লিডিং হচ্ছে যে টলিগুলো নিচে ব্লাড পড়ে গেছে। মানে পানির সমুদ্রের মধ্যে যেভাবে সাঁতার কাটে মানুষ, ব্লিডিং হতে হতে ব্লিডিং দিয়ে তারা সাঁতার কাটতে পারবে এমন অবস্থা হয়ে যাচ্ছিল। ওই দিনের ঘটনাগুলো মানে আপনাদের কাছে তুলে ধরলে হয়তো আপনারা অনেকটাই মনে করবেন এটা অনাকাঙ্ক্ষিত, আসলে না। আপনারা হয়তো সিনেমায় দেখেছেন যে যুদ্ধ লাগলে একজন ফায়ার করতে ওই দল যুদ্ধ করতেছে, একজন মারা যাচ্ছে, ওকে নিয়ে পিছনে যাচ্ছে, বাকিরা সামনের দিকে যাচ্ছে। আমাদের বিষয়টাও সেম ছিল, সেম। একজন মারা যাচ্ছে আমার সামনে, গুলিবিদ্ধ হয়ে মাথায় লাগে একদিক দিয়ে গুলি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে চলে যায়। ও জায়গায় স্পট ডেথ হয়, তারপরে একটা মানুষও ভয় পাইনি। আমরা সামনের দিকে গেছি, আমাদের হাতে ইট পাটকেল ছিল আর লাঠি ছিল, আর ওদের হাতে ছিল আমাদের ট্যাক্সের টাকার কিনা বুলেট, গ্রেনেড। এত ঘটনা বলতে গেলে হয়তো দীর্ঘ সময় লাগবে, আমি সব ঘটনায় নাই বলি। 19 আগস্ট আমার গুরুতর আহত যেটা হয় সেটা 19 আগস্ট থেকে 5 আগস্ট আমরা 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা যে নির্মমতার শিকার হয়েছি হাসপাতালে, সেটাও যদি আপনাদের মধ্যে তুলে ধরে আপনারা হয়তো আতঙ্কে। 19 জুলাই আমার প্রথম যখন বললাম অপারেশনটা হলো, অপারেশন থিয়েটার থেকে আমাকে বের করে আমাকে একটা রুমে পাঠানো হলো, তখনই আমার কাছে নিউজ আছে যে আমরা যারা গুলিবিদ্ধ স্টুডেন্ট আছি আমাদেরকে আজকে রাতে গ্রেফতার করা হবে, এই আহত অবস্থায় গ্রেফতার করা হবে। ইভেন আমাদেরকে বলা হয়েছিল যে ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে এই স্টুডেন্টদের, আহত অবস্থায় এই স্টুডেন্টদেরকে রাখবে না ওরা। তখন এক বেতার পেন নিচ্ছি না, আর ওদিকে আমরাই আম্মুকে বারবার বলছিলাম, আম্মু ময়মনসিংহ থেকে আসছিল, আমার বাসা হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আম্মুকে আমি আমার ফ্রেন্ডদেরকে জানাইছিলাম যে আম্মুকে না জানানোর জন্য, কারণ আম্মু এটা নিতে পারবে না যদি শুনে আমি গুলিবিদ্ধ হয়েছি। কারণ আম্মু আমাকে বারবার মানা করে যে বাবা আমার চাকরির দরকার নেই, আমরা পরিশ্রম করে খাবো, তারপর আমার চাকরির দরকার নেই, তুমি এইসবে যাও না, আমি তোমাকে হারাইতে পারবো না।
তারপর আমি মায়ের নিষেধ অমান্য করে হলো ফোনটা অফ করে দিয়ে গেলাম। যখন আম্মুর সাথে কথা বলি তখনও বলি আমি বাসায় আছি আম্মু, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। গুলিবিদ্ধ হওয়ার পরও আমি আম্মুকে নিউজ দিতে মানা করি আমার ফ্রেন্ডদের, তবুও তারা দেয়, কারণ আমার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, হয়তো মৃত্যু হতে পারতো। অপারেশনের পর আম্মু আসে তো ওইখান থেকে ময়মনসিং থেকে আসে, আম্মুকেও রাস্তায় সন্ত্রাসীরা আটকায়, আম্মুকে পেট্রোল দিয়ে দেয় শরীরে। আম্মু আর পাইয়া ছিল, বাইক দিয়ে আসতেছিল, আম্মুর শরীরে বাইকে পুরো পেট্রোল ঢেলে দেয় যে জ্বালিয়ে দিবে এদের। আম্মু ওদের কাছে করজোর করে রিকোয়েস্ট করছিল যে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, একটু আমাকে দেখতে যাও, আমার ছেলের কাছে যাইতে দাও একটু। আম্মু যখন আমাকে জড়িয়ে ধরছিল তখন আমি আম্মুর শরীর থেকে পেট্রোলের গন্ধ শুনতে পাচ্ছি। পেট্রোলের গন্ধ শুনে আম্মুকে জিজ্ঞেস করি তোমার শরীরে পেট্রোল কেন? তখন আম্মু আমাকে এই ঘটনা বলে। তখন আমি আম্মুর কাছে খবর আসে যে আমাদেরকে গ্রেফতার করা হবে এই অবস্থায়, যে আমাদের ক্রসফায়ার করা হবে। তখন আম্মু বলে এই অবস্থায় এখানে তো রাখা যাবে না, এখান থেকে যেভাবে হোক পালাইতে হবে। ডাক্তারের কাছে গেল রিলিজ দেওয়ার জন্য, আমরা এখানে থাকবো না, ডাক্তার রিলিজ দিবে না, ইভেন আমাদের প্রটেস্ট করে রাখতেছিল যাতে আমরা কোনোভাবে বাইরে না যেতে পারি। তারপরও এখান থেকে যেভাবে হোক আম্মু আমাকে বের করে নেয়। আম্মুকে আমি বারবার বলছিলাম আম্মু আমি তো অর্ধেক নিত, আমাকে নিয়ে আর কোথায় যাবা, ওরা মেরে ফেলুক, তোমার তারও 3টা ছেলে আছে। তখন আম্মু আমার 2 গালে চড় দিয়ে বলে চুপ করে থাক বাবা, আর কথা বলিস না। তারপর আব্বু আমাকে নিয়ে এখান থেকেই অ্যাম্বুলেন্স একটা ভাড়া করে নিয়ে ময়মনসিং চলে যাই। এত পরিমাণ ব্যথা ছিল, অ্যাম্বুলেন্সের গতি 10-20 এর উপরে হয় না, কারণ অ্যাম্বুলেন্স একটু নাড়া দিলে আমার পাটা একটু টাচ লাগলে ব্যথায় আমি কাতরাই যাম। যেখানে ময়মনসিং যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো, সেখানে আমার 7 ঘন্টার মতো লাগলো। ময়মনসিং মেডিকেলে নিয়ে যায়, কারণ ওখানে আমার পরিচিত ডাক্তার আছে, আম্মু ভাবছে হয়তো কোনো কিছু হবে না। তারপর ময়মনসিং মেডিকেলে যাওয়ার পর দেখা যায় ওখানে দেখে আমাকে বলে এটা কানসুর ইনজুরি, ওকে মামলা দাও। সাথে সাথে পুলিশ কেস দিয়ে দেয় ওরা। পুলিশ কেস দেওয়ার পর ওরা নিয়ে পাঠায়, কিছুই করে না, আমাকে টাচও করে না অনেকে। পরের দিন সকালবেলায় টিভি থেকে লোক আসে, আইসে আমাকে চেক করে কোন দিক দিয়ে গুলি লাগছে, কি পড়া ছিল, কোথায় ছিলাম, এই সবকিছু ডকুমেন্ট ওরা নিতে চায়। ইভেন আমার ফোনটা চেক করে, আমি জানি আমার ফোনটা চেক করবে, সেই জন্য ফোনটা আগে সরিয়ে ফেলছি যে আমার কাছে ফোন নাই। কারণ আমি অনেক পোস্ট করেছিলাম এই সরকার বিরোধী, যদিও আমার বাবা আওয়ামী লীগ করতো, আমাকে বারবার বলতে এসব পোস্ট করো না, কিন্তু আমি এর পক্ষে ছিলাম। তখন টিভি এসে আমাকে বারবার বলতেছে তুমি কোথায় ছিলা, কিভাবে হলো, কি করলা, কি পড়া ছিল, কোন দিক দিয়ে লাগলো, যে আমার প্যান্টের কোন দিক কোন সাইডে কি আসছিল না ছিল, সবগুলো সহ তারা সব ডিটেইলস নিয়ে গেল। কোন ডক্টর ওরকম ভাবে আমাকে দেখে না, শুধু ড্রেসিং করার সময় যখন টিভি আসে বলে এই ছেলেটাকে দেখো, ডক্টররা তখন টিম নিয়ে এসে দেখে। একদিন থাকার পর ওইখান থেকে দেখা যাচ্ছে একটু ব্লাড যেটা আসছে ওটা পচা ব্লাড আসছে ভিতর থেকে, কারণ ভিতর থেকে মাংসের টুকরা হয়ে একবারে বের হয়ে গেছিল। তো ওই একদিন ওইখানে থাকার পর ওইখানে যে সার্জন ছিল, সার্জন থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেখার পর উনি বলে আমাকে যে তুমি এখানে থাকলে তো তোমার একটা ইনফেকশন হয়ে যাবে, অলরেডি ইনফেকশন হয়ে গেছে, একটা টেস্ট দেখে বলতেছি ইনফেকশন হয়ে গেছে, তোমার পা কেটে ফেলতে হবে। আমি বললাম না, আমি আমার পা কাটতে দিব না, দরকার হলে আমি আরো উন্নত চিকিৎসার জন্য আমি আরো ব্যবস্থা করবো, আমি পা কাটতে দিব না। তখন আম্মু আমার ফাইলগুলো নিয়ে প্রত্যেকটা ময়মনসিং এর প্রত্যেকটা প্রাইভেট হসপিটালে যাই, পপুলারে যাই, ল্যাবেটে যাই, নেক্সাসে যাই, কেউ আমাকে অ্যাকসেপ্ট করে না। আমার ফাইল দেখে বলেছে নাকি তো আমি দেখে আসছি কালকে রাতে, কেউ আমাকে অ্যাকসেপ্ট করে না। একটা ক্লিনিক ছিল, একটা প্রাইভেট ক্লিনিক ছিল, 3 দিনের জন্য আমাকে অ্যাকসেপ্ট করবে, মানে আমি বাইরে যাওয়ার আগে আমার পাসপোর্ট করা ছিল বিদে হয়তো ভাবছিল আব্বু
যে ওকে ইন্ডিয়া পাঠাই, ইন্ডিয়াতে নিয়ে যদি পাটা ঠিকাতে পারি, একটু পাশার জমি আছে, জমি বিক্রি করে দেবো। ইভেন আব্বু জমি বন্ধক দিয়ে 5 লক্ষ টাকা নেয় যে আমাকে বাহিরে পাঠাবে। তো আমাকে একটা প্রাইভেটে আমাকে অ্যাকসেপ্ট করে, অনেক রিকোয়েস্ট করে, অনেকের মাধ্যমে ওরা আমাকে অ্যাকসেপ্ট করে 4 দিনের জন্য আমার ফাইলগুলো দেখে ওরা অপারেশন করবে না, 4 দিনের জন্য অ্যাকসেপ্ট করে যে আমার ইনফেকশন থেকে আমাকে মুক্ত করে দিবে। মুক্ত করবে বলতে 4 দিন যে রাখবে এখানে ইনফেকশন হবে না, এটার জন্য 7 লক্ষ টাকা চায় আমার কাছে। 4 দিনে ইনফেকশন হবে না এভাবে রাখবে, এটার জন্য তাদেরকে 7 লক্ষ টাকা দিতে হবে, না এছাড়া তারা রাখতে পারবে না। ময়মনসিংহ ট্রমা সেন্টার, মতিউর রহমান সার্জন, আপনারা চাইলে ওইখানেও খোঁজ নিয়ে দেখতে পাবেন আসলে কি করোনা সত্য কিনা। তারপর আব্বার ওইখানে থাকে না, কারণ 7 লক্ষ টাকা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের পক্ষে সম্ভব না। শুধু ইনফেকশন থেকে বাঁচার জন্য যদি 7 লক্ষ টাকা দিয়ে অপারেশন করার সময় তারা কত চাইবে সেটা তো কোনো ঠিক ঠিকানা নেই। তারপর ওইখান থেকে আবার ময়মনসিংহ থেকে পঙ্গুতে রিলিজ করে। আম্মুকেও বললাম আমার আশা ছেড়ে দাও, তোমার বাকি 3টা ছেলে আছে। বারবার আম্মু আমাকে বলে চুপ করে থাক, তুই কথা বলিস না, আমরা দেখতেছি তোর কিচ্ছু হবে না। আমাকে পঙ্গুতে নিয়ে আসে। পঙ্গুতে নিয়ে আসার পর প্রথমে আমাকে ভর্তি নিতে চায় না, কারণ আমি এখান থেকে একবার পালিয়েছি, যার জন্য ওরা ভর্তি নিতে চায় না। ওদের কাছে আবার রিকোয়েস্ট করা হয় অনেক, যে আম্মু এরকম একটা নিউজ পাইছিল বিদায় মা তো একটু আবেগী বেশি হয় ছেলের প্রতি, যার জন্য এটা খুব ভুল করে ফেলেছিল, এখান থেকে নিয়ে চলে গেছিল। তো আপনারা একটু রিকোয়েস্ট করে রাখেন ছেলেটাকে, ওরা একটু বাঁচান। তারপর একটা ডক্টর রাখে আমাকে, আচ্ছা ঠিক আছে দেখতেছি। তো আবার এখানে 21শে জুলাই আসে রাতে, 21শে জুলাই নেটওয়ার্কে ভর্তি হই পঙ্গু হসপিটাল। ওখানে ভর্তি হওয়ার পর থেকে আবার আরেক নির্মমতার শিকার হই। আমরা স্টুডেন্ট, আমরা আন্দোলনকারী, আমাদের ট্যাগ লাগানো। ডক্টর রাউন্ডে আসে মাত্র 2 দিন, সপ্তাহে 2 দিন এসে দেখে। আমাদের অনেক আছে যারা আমরা ক্যান্সার ইনজুরি হয়েছিলাম, আমাদের ড্রেসিং এর অভাবে পা কাটা গেছে, শুধু ড্রেসিং এর অভাবে। 19শে আগস্ট থেকে 16 থেকে 5 আগস্ট পর্যন্ত এই স্বৈরাচার সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন আমরা কিছু ডক্টরের নির্মমতার শিকার হয়ে অনেকের পা কাটা গেছে। আপনারা খোঁজ দিলে, এই পঙ্গুতে খোঁজ নিলে দেখতে পাবেন। এখানে পঙ্গুর এই যে এক ভাই ছিল, উনি আমার পাশের বেডের অভিভাবক একজন, উনিও বলতে পারবে এটা। ইভেন এখনো আমার অনেক আশঙ্কাজনক রোগী আছে আমার পঙ্গুতে। আমি আজকে আসার সময় ডিরেক্টর স্যারের সাথে কথা বলে আসছি যে আপনার আমার এখানে কতজন আশঙ্কাজনক আছে, আমাকে একটা লিস্ট দেন। আমরা সমন্বয়ক ভাই আছে, আমরা তাদের হেল্প নিয়ে হলেও আমরা তাদেরকে বিদেশে পাঠাবো, তাদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হোক, এরকমটা আমাদের আশা। যেহেতু সমন্বয়ক ভাইয়েরা দিছে, সেহেতু আমার লিস্টটা দরকার। উনি আমাকে বলল তাহলে তুমি কালকে আসো, আমি তোমাকে কালকে আশঙ্কাজনক কতজন আছে আমি লিস্ট করে দিব। এখনো প্রায় 100 জনের মতো আহত আছে আমার। ওই অনেক কিছু বলে ফেলছে, এখন আমি মূলত মেইন পয়েন্ট গুলোতে আসতেছি। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার যে ভাইয়েরা নিহত হয়েছে, এখন পর্যন্ত তাদের ফ্যামিলির খোঁজ কি নেওয়া হয়েছে রাষ্ট্র থেকে? কয়জনের নেওয়া হয়েছে? যারা ফেসবুকে ভাইরাল হয়েছে একমাত্র তাদেরই নেওয়া হয়েছে, এছাড়া কিন্তু তেমন ভাবে খোঁজ নেওয়া হয় নাই রাষ্ট্র থেকে। হয়তো পাশাপাশি যারা বিত্তবান আছে তারা একটু হেল্প করতে পারে, উইদাউট কেউ করে নাই। এখন পর্যন্ত হাসপাতালের বেডে যারা আছে সরকার থেকে ওই রকম কোনো হেল্প আসে নাই, এখন পর্যন্ত আসে নাই এবং ঘোষণাও হয় নাই ওই রকম ভাবে। আমার মনে হয় আমার এখানে যে রোগীগুলো আছে, ইভেন অন্যান্য মেডিকেলে যে রোগীগুলো আছে, ওদেরকে মেন্টালি স্টেবল রাখার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে যদি ওদের ভবিষ্যৎ নিয়ে একটা কোনো কিছু রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করা হয় যে তারা এটা করবে ভবিষ্যতে, এটা পাবে,
তারা হয়তো মেন্টালি স্টেবল হবে, কারণ ওরা এখন মেন্টালি স্টেবল না, কারণ তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। কারো কারো আমাদের পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো হাত পা আছে বাট এগুলো বিকলাঙ্গ হয়ে গেছে। আমাদের ভবিষ্যৎটা কিন্তু অনিশ্চিত, আমরা রাতে ঘুমাতে পারি না। আমরা তো ছিলাম স্মার্ট বয়, যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম আমাদেরকে বলতো ছেলেটা স্মার্ট, কিন্তু আজকে যখন আমি হেঁটে যাব আমাকে বলবে পঙ্গু ছেলে, ল্যাংড়া ছেলে, আদ্রা ছেলে। তারপরেও আমাদের দুঃখ লাগে না, কারণ আমরা দেশটা স্বাধীন করতে পারছি, স্বৈরাচার মুক্ত করতে পারছি। তারেক রাজা ভাইয়ের সাথে কালকে আমার এই পয়েন্টগুলো নিয়ে অনেক প্রায় 4 ঘন্টার মতো কথা হয়। তো ওনাকে আমি ওইরকম ভাবে আর এখন বলতে চাই না, তাকে একটাই রিকোয়েস্ট করতে চাই, উনি আমাকে কালকে ডাটাবেজে দেখালো 18,000 প্লাস আহত।